আসসালামু আলাইকুম সবাইকে। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং আলোক নির্ভর পর্যায়ে কিভাবে শর্করা তৈরির জন্য যে প্রয়োজনীয় উপাদান তৈরি হয়। এই লেকচারে আমরা আলোচনা করব যে অন্ধকার পর্যায়ে কিভাবে শর্করা তৈরি হয়, এই যে প্রস্তুতকৃত উপাদানগুলো নিয়ে। এই লেকচারের মধ্যে আরও আলোচনা করব যে শর্করা তৈরির যে ৩টা গতিপথ আছে, এই গতিপথ কিভাবে কাজ করে। তবে আমাদের এসএসসি বায়োলজির ক্ষেত্রে শুধুমাত্র C3 চক্র অর্থাৎ কেলভিন চক্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং C4 চক্র আর যে CMP এই যে চক্রটা আছে এইটা এইচএসসিতে আলোচনা করা হয়েছে। তো চলো লেকচারটা শুরু করি। তো আমাদের এই পর্যায়ের নাম হচ্ছে অন্ধকার পর্যায়। যেহেতু অন্ধকার পর্যায় বলা হয়েছে, সেহেতু এই জায়গার মধ্যে আলোর প্রত্যক্ষ কোনো প্রয়োজন নেই। এখন কোয়েশ্চন হচ্ছে, তাহলে কি আলো থাকলে কি এই পর্যায়টা চলতে পারবে? হ্যাঁ, আলো যদি থাকে তাহলে এই পর্যায়টা চলতে পারবে। তবে আলো থাকাটা ম্যান্ডেটরি না এই অন্ধকার পর্যায়ের ক্ষেত্রে। এখন আসো দেখি যে এই পর্যায়ে কি কি ঘটে। আমরা দেখে আসছি যে গত লেকচারে আলোক নির্ভর পর্যায়ে এটিপি, NADPH এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছিল। এই হাইড্রোজেন আয়ন, এটিপি এবং NADPH এগুলা কার্বন ডাই অক্সাইডকে বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি করবে। অর্থাৎ কার্বোহাইড্রেট তৈরি হওয়ার মেইন পর্যায়টাই ঘটে বা মেইন প্রসেসটা ঘটে আলোক নিরপেক্ষ পর্যায়ে। তাহলে এখানে কি ঘটবে? এটিপি, NADPH ও H+ এর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি হবে। এখন আসি যে কিভাবে এই কার্বোহাইড্রেট তৈরি হয় কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে। কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টা গতিপথ আছে। তিনটি গতিপথ আছে। এগুলোর নাম হচ্ছে কেলভিন চক্র, বা C3 চক্র, আরেকটা হচ্ছে হেচো-স্লেক চক্র বা C4 চক্র, আর থার্ড যে চক্রটা আছে সেটা হচ্ছে ক্রেসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্রেসালুসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা CAM চক্র। তো এই 3টা গতিপথের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে এবং পরবর্তীতে আমাদের জন্য শর্করা তৈরি হয়। এখন দেখি যে C3 চক্র এবং C4 চক্র কিভাবে কাজ করে। আমরা ইন্ডিভিজুয়ালি C3 চক্র এবং C4 চক্র পড়ব না। আমরা একটা ছকের মাধ্যমে পার্থক্য যেভাবে আমরা করি বা পরীক্ষায় লিখি, সেভাবে আমরা একটা ছকের মাধ্যমে টেবুলেটেড ফর্মে আমরা এই প্রসেসটা শিখে ফেলবো, যাতে করে এটা আমাদের সিকিউর জন্য লিখতে পারি এবং আমাদের যে ধারণাগুলো আছে কম্পেয়ারের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়। তো চলো আমরা একটা টেবিল ফর্ম করি। তো আমরা একটা টেবিল ড্র করে ফেলছি, যেখানে বিভিন্ন বিষয় আলোচনা করব এবং C3 চক্র এবং C4 চক্রের মধ্যে যে পার্থক্যটা আছে, যেটা আমাদের পরীক্ষার মধ্যে সিকিউতে আসে, এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং এর মধ্যে যতটুকু MCQ জানা প্রয়োজন সবগুলা এর মধ্যে থাকবে। সো তোমার বেশি কোনো কষ্ট করা লাগবে না। আচ্ছা, তো আর লাস্টে হচ্ছে আমরা যে C3 চক্র সম্পর্কে ইন ডিটেলস জানবো, যে কিভাবে C3 চক্রের মাধ্যমে অথবা যদি পরীক্ষায় বলে অন্ধকার পর্যায়ে কিভাবে শর্করা তৈরি হয় বা কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটে, সেইটা আমরা শিখব। আচ্ছা, তো C3 চক্রের আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী কেলভিন এবং এই C3 চক্র আবিষ্কার করেন বিজ্ঞানী কেলভিন 1961 সালে। আর C4 চক্র আবিষ্কার করেন বিজ্ঞানী হেচো-স্লেক। এটা আবিষ্কার করা হয় 1966 সালে। তারপর
প্রথম স্থায়ী পদার্থ, অর্থাৎ C3 চক্রের মধ্যে প্রথম যে স্থায়ীভাবে একটা পদার্থ তৈরি হয় সেটাই হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাকে সংক্ষেপে লেখা হয় 3TGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই প্রথম 3 কার্বন বিশিষ্ট যৌগের কারণে এই চক্রটার নাম দেওয়া হয়েছে C3 চক্র, অর্থাৎ প্রথম যে স্থায়ী যৌগটা সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, যার কারণে এই চক্রটার নাম হচ্ছে C3 চক্র। এই 3 বলতে বোঝানো হচ্ছে 3 কার্বন, আর যেহেতু এটা স্থায়ী পদার্থ এই কারণে এই চক্রটার নাম রাখা হয়েছে যে C3 চক্র। আর C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কারণে এই চক্রটার নাম হয়েছে C4। এই 4 হচ্ছে 4 কার্বন। আচ্ছা, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহিতা। কার্বন ডাই অক্সাইড গ্রহিতা হচ্ছে যে এই যে C3 চক্র, এই C3 চক্রের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে কে গ্রহণ করবে, এটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহিতা। C3 চক্রের মধ্যে হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, যেটাকে আমরা সংক্ষেপে বলি RUBP, অর্থাৎ রাইবোলোজ 1,5 বিসফসফেট। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে বিস মানে হচ্ছে 2 কি জন্য বললো বা বিস বললো, এটা হচ্ছে একটা ফসফেট দুইটা ফসফেট, অর্থাৎ 1 নম্বর কার্বনের মধ্যে একটা ফসফেট এবং 2 নম্বর কার্বনের মধ্যে একটা ফসফেট যুক্ত হয়েছে, অর্থাৎ দুইটা ফসফেট থাকার কারণে এটাকে বলা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট। আর C4 চক্রের ক্ষেত্রে হচ্ছে ফসফোইনল পাইরুবিক অ্যাসিড, ফসফোইনল পাইরুবিক অ্যাসিড, এটা সংক্ষেপ হচ্ছে PEP। এখন দেখি যে এনজাইম, এই C3 চক্রের মধ্যে কোন এনজাইমটা কাজ করে। C3 চক্রের মধ্যে এনজাইমটা হচ্ছে রুবিস্কো এনজাইম। আর C4 চক্রের মধ্যে কাজ করে ফসফোইনল পাইরুবেট কার্বক্সিলেজ, ফসফোইনল পাইরুবেট কার্বক্সিলেজ। C3 চক্রের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে এটা এক ধরনেরই ক্লোরোপ্লাস্ট থাকে, মানে অন্য কোনো ক্লোরোপ্লাস্টের ধরন থাকে না। তো এই C3 চক্রের মধ্যে একই রকম ক্লোরোপ্লাস্ট থাকে এবং সেটা হচ্ছে মেসোফিল ক্লোরোপ্লাস্ট। আর C4 চক্রের মধ্যে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে। কি কি? সেটা হচ্ছে বান্ডল সিথ ক্লোরোপ্লাস্ট আর সেকেন্ড হচ্ছে মেসোফিল ক্লোরোপ্লাস্ট। এখন দেখি যে টেম্পারেচার কত হলে এই দুইটা প্রসেস সুন্দরভাবে চলতে পারবে। C3 চক্রের ক্ষেত্রে যে টেম্পারেচার প্রয়োজন সেটা হচ্ছে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, আর C4 চক্রের ক্ষেত্রে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারের মধ্যে এই চক্র দুইটা সবচেয়ে ভালো পরিমাণে কাজ করে। এখন আসি যে উদাহরণ, এটা কোন চক্র কার মধ্যে ঘটে। যে সকল উদ্ভিদের মধ্যে C3 চক্র ঘটে সেই সকল উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। তাহলে C3 উদ্ভিদে ঘটে। উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে আম, জাম, লিচু, ধান, পাট, কলা, বার্লি, এগুলা হচ্ছে C3 উদ্ভিদ। আর C4
উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদের মধ্যে C4 চক্র ঘটে সেগুলো হচ্ছে C4 উদ্ভিদ। তাহলে C4 উদ্ভিদে ঘটে, C4 উদ্ভিদ হচ্ছে গিনি ঘাস, মানে যত প্রকার ঘাস আছে, গিনি ঘাস, তারপর হচ্ছে মুথা ঘাস, তারপরে ইক্ষু বা আখ, তারপর হচ্ছে ভুট্টা, তারপর হচ্ছে শাপলা, হাইড্রিলা, এমারেন্থাস। সো এগুলা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে C3 উদ্ভিদ দিয়েই বলবে কোনগুলা, এগুলার নাম বলতে হবে, এবং C4 উদ্ভিদের নাম বলবে কোনটা নিচের কোনটা C4 উদ্ভিদ। সো তোমাদেরকে এই যে উদাহরণগুলা মনে রাখতে হবে। আচ্ছা, আর এখান থেকে এমসিকিউ আকারে আমরা কি শিখলাম সেটা হচ্ছে C3 উদ্ভিদ কে আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন, তারপর হচ্ছে হেজেনস্লেট চক্র কত সালে আবিষ্কৃত হয়, তারপর প্রত্যেকটা চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি, এটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 চক্রের ক্ষেত্রে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো পরীক্ষায় একটা এমসিকিউ বলেন যে ফসফোগ্লিসারিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট, সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। তারপর হচ্ছে যে C3 চক্রের মধ্যে ইলেকট্রন গ্রহীতাকে, C3 চক্রের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহীতা হচ্ছে রাইবোলুজ 1,5 বিসফসফেট। আর C4 চক্রের ক্ষেত্রে হচ্ছে ফসফোইনল পাইরুবিক অ্যাসিড। তারপরে C3 চক্রের মধ্যে যে এনজাইমটা ইউজ হয় সেটা হচ্ছে রুবিস্কো এনজাইম। আর C4 চক্রের ক্ষেত্রে ইউজ হয় ফসফোইনল পাইরুবেট কার্বক্সিলেজ। তারপর হচ্ছে C3 চক্রের মধ্যে শুধুমাত্র এক ধরনের ক্লোরোপ্লাস্ট ইউজ হয়, সেটা হচ্ছে মেসোফিল ক্লোরোপ্লাস্ট। আর C4 উদ্ভিদের ক্ষেত্রে 2 ধরনের, সেটা হচ্ছে বান্ডল শীট এবং মেসোফিল ক্লোরোপ্লাস্ট। আর আদর্শ টেম্পারেচার হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এবং C4 এর ক্ষেত্রে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে উদাহরণ, যে C3 উদ্ভিদ কোনগুলা, C4 উদ্ভিদ কোনগুলা। C3 উদ্ভিদ হচ্ছে আম, জাম, লিচু, ধান, পাট, কলা, বার্লি। এগুলা তুমি তোমার মতো নেমনিক তৈরি করে মনে রাখতে পারো। আর C4 উদ্ভিদ হচ্ছে গিনি ঘাস, মুদা ঘাস, ইক্ষু, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ইক্ষু, তারপর হচ্ছে ভুট্টা, তারপরে শাপলা, হাইড্রিলা, হেলেঞ্চা, এগুলা হচ্ছে C4 উদ্ভিদ। এখন আমরা দেখি যে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে কি কি পার্থক্য আছে। যে পরীক্ষায় আসে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। সো আবার আমরা একটা টেবিল ফর্ম করি, এবং এই টেবিল ফর্ম করার মাধ্যমে বাকি যে কোয়েশনগুলো আছে, অর্থাৎ C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে যে পার্থক্যটা সেটা শিখে ফেলি। এখন আসো যে আমরা C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে একটা পার্থক্য দেখে নিই। যে C3 উদ্ভিদ কোনগুলা, যে সকল উদ্ভিদের মধ্যে C3 চক্র সম্পন্ন হয় তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। তাহলে যে সকল উদ্ভিদের মধ্যে C3 চক্র সম্পন্ন হয় তাকে C3 উদ্ভিদ বলে। আর C4 উদ্ভিদ কোনগুলা, যে সকল উদ্ভিদের মধ্যে C4 চক্র সম্পন্ন হয় তাদেরকে C4 উদ্ভিদ বলে। সেটা হচ্ছে যে জায়গা থেকে আমরা শুধু লিখবো C4। আচ্ছা, এখন আসি যে সম্পন্ন চক্র। সম্পন্ন চক্র বলতে বোঝানো হয়েছে যে C3 উদ্ভিদের মধ্যে কোন চক্র সম্পন্ন হয়। এখানে C3 চক্র উদ্ভিদের মধ্যে শুধু এবং শুধুমাত্র C3 চক্র সম্পন্ন হয়। আর C4 উদ্ভিদের ক্ষেত্রে C3 চক্র এবং C4 চক্র উভয় ধরনের চক্র সম্পন্ন হয়। তাহলে C4 উদ্ভিদের ক্ষেত্রে C3 C4 উভয় চক্র সম্পন্ন হয়। তারপরে আসি যে C3 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার। একটা বিষয় মনে রাখবা, C3 উদ্ভিদের ক্ষেত্রে যে যে ক্রাইটেরিয়াগুলো আছে সবগুলা কম বা মানে খুবই উইক ধরনের জিনিসপত্রগুলা ঘটবে। তাহলে দেখি C3 উদ্ভিদের ক্ষেত্রে সংশ্লেষণের হার, সালোক সংশ্লেষণের হার হচ্ছে কম, আর C4 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার বেশি। তারপরে আসি
কার্বন ফিক্সেশনের ধরন। কার্বন ফিক্সেশন হচ্ছে যে অনেকগুলা একটা কার্বন ডাই অক্সাইডের একটা কার্বনের সাথে আরেকটা কার্বন যুক্ত করা। তো এই যুক্ত করার মাধ্যমে যে গ্লুকোজ বা শর্করা উৎপাদন করা, এটাই হচ্ছে মূলত কার্বন ফিক্সেশন। অর্থাৎ বাতাসের কার্বন ডাই অক্সাইড থেকে যে কার্বনটা নিয়ে তারপর একটার সাথে আরেকটা যুক্ত করে এই যে শর্করা তৈরি, এটাই হচ্ছে মূলত কার্বন ফিক্সেশন। তো C3 উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ফিক্সেশনের ধরনটা কম বা এটা ধীর গতি সম্পন্ন, কম ও ধীর গতি সম্পন্ন। আর C4 উদ্ভিদের ক্ষেত্রে উল্টো, সেটা হবে বেশি এবং দ্রুত। এখন আসি যে উৎপাদন ক্ষমতা বলতে বোঝানো হয়েছে যে শর্করা উৎপাদন ক্ষমতা। যেহেতু কার্বন ফিক্সেশনের ধরনটা কম, তাহলে তো গ্লুকোজ উৎপাদন কম হবে, তাহলে উৎপাদন ক্ষমতা কি হবে? কম হবে। তাহলে এক্ষেত্রে গ্লুকোজ উৎপাদন ক্ষমতা বা শর্করা উৎপাদন ক্ষমতা কম, আর C4 উদ্ভিদের ক্ষেত্রে সেটা হবে বেশি। এখন আসি তাপমাত্রা। তো তাপমাত্রার ক্ষেত্রে এখানে বোঝানো হয়েছে যে তাপমাত্রা বেশি হলে কি C3 উদ্ভিদ কাজ করতে পারবে বেশি, নাকি তাপমাত্রা কম হলে C3 উদ্ভিদ কাজ করতে পারবে বেশি। তো দেখা গেছে যে C3 উদ্ভিদ বেশি তাপমাত্রা কিন্তু কাজ করতে পারে না। সো এদের উচ্চ তাপমাত্রা যে খাপ খাওয়ানোর যে প্রক্রিয়াটা, এটা খুবই দুর্বল। তাহলে লিখতে পারবো আমরা যে উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়াতে পারে না বা সক্ষম নয়। আর C4 উদ্ভিদ এটা সক্ষম। আচ্ছা, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। মানে কার্বন ডাই অক্সাইড যত বেশি বাড়বে তত বেশি শর্করা উৎপাদন হবে। এখন C3 উদ্ভিদের ক্ষেত্রে কি হয় যে কার্বন ডাই অক্সাইড অনেক পরিমাণে তার প্রয়োজন হয়, তা না হলে কিন্তু সে মানে শর্করা উৎপাদন করতে পারে না। তো এক্ষেত্রে দেখা গেছে যে যদি বায়ুতে কমপক্ষে 50 ppm পার্টস পার মিলিয়ন, বা একটা রেঞ্জ হচ্ছে 50 থেকে 100 ppm কার্বন ডাই অক্সাইড থাকা উচিত। আর যেহেতু C4 উদ্ভিদ অনেক উন্নত, সো তার কমপক্ষে মানে কম হলেও চলে, তাহলে এক্ষেত্রে লাগবে কমপক্ষে 0.10 মানে 0.10 ppm, বা রেঞ্জটা যদি আমরা বলি তাহলে সেটা হবে 0.10 থেকে 10 ppm। তারপরে আসি অক্সিজেনের উপস্থিতি। তো স্বাভাবিকভাবেই অক্সিজেন যত বেশি বাড়বে শর্করা উৎপাদন ক্ষমতা কিন্তু তত বেশি কমবে, কারণ আমাদের শর্করা উৎপাদন তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের অক্সিজেনের প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে কার্বন ডাই অক্সাইডের। সো এখানে দেখো যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি C3 উদ্ভিদের ক্ষেত্রে হয়, তাহলে 1%-এর বেশি যদি অক্সিজেনের পরিমাণ দেখা দেয় বা উপস্থিতি থাকে, তাহলে সালোক সংশ্লেষণ কিন্তু বাধাগ্রস্ত হয়। তাহলে 1% এর বেশি অক্সিজেন এর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। আর অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু C4 উদ্ভিদ চলতে পারে। আর সবার শেষে হচ্ছে উদাহরণ তো অলরেডি আমরা দেখে আসছি যে এই যে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদ যেগুলো আছে, এগুলাই হচ্ছে C3 উদ্ভিদের উদাহরণ, আর C4 উদ্ভিদের উদাহরণ হচ্ছে C4 উদ্ভিদের মধ্যে লিখে ফেলবো। সো আমরা এটা তুলে ফেলি যে এগুলা হচ্ছে C3 উদ্ভিদের উদাহরণ। এগুলো হচ্ছে C3 উদ্ভিদের উদাহরণ, আর এগুলা হচ্ছে C4 উদ্ভিদের উদাহরণ। তো
ইজিলি আমরা শিখে ফেললাম যে C3 উদ্ভিদ কোনগুলা এবং C4 উদ্ভিদ কোনগুলা এবং এদের মধ্যে কি পার্থক্য আছে। তো লাস্টে আমরা একটা রিভিউ দিয়ে ফেলি যে C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে ফার্স্টে আমরা সংজ্ঞার মাধ্যমে দিব যে সকল উদ্ভিদের মধ্যে C3 চক্র সম্পন্ন হয় সেগুলো হচ্ছে C3 উদ্ভিদ, আর যে সকল উদ্ভিদের মধ্যে C4 চক্র সম্পন্ন হয় সেগুলো হচ্ছে C4 চক্র। এখন দেখো যে C3 উদ্ভিদের মধ্যে শুধু এবং শুধুমাত্র C3 চক্র সম্পন্ন হয়, কিন্তু C4 উদ্ভিদের মধ্যে C3 এবং C4 উভয় ধরনের চক্র কিন্তু সম্পন্ন হতে পারে। তারপরে আসি যে আমি আগে বলে রাখছি যে C3 উদ্ভিদ কিন্তু একটু দুর্বল আর C4 উদ্ভিদ কিন্তু খুবই সবল, বা এটা কম মানে কম জিনিসপত্রের মধ্যে কিন্তু নিজেকে খাপ খাইয়ে ফেলতে পারে। তো যেভাবে আমরা দেখো যে 3G এবং 4G কোন নেট ভালো, অবশ্যই 4G ভালো। তো এই হিসাবে আমরা মনে রাখবো যে 4G বা C4 যে উদ্ভিদগুলো আছে এগুলা খুবই মানে পাওয়ারফুল বা খুবই উন্নত, খুবই কম টেম্পারেচার, মানে যে কোনো মানে কম কম জিনিসের মধ্যে সে কিন্তু নিজেকে খাপ খাইয়ে ফেলতে পারে। তো দেখো এখানে সালোক সংশ্লেষণের হার কিন্তু C3 উদ্ভিদের মধ্যে কম, যেখানে C4 উদ্ভিদের মধ্যে বেশি। আর তারপরে আসে কার্বন ফিক্সেশনের ধরন। কার্বন ফিক্সেশনের ধরন হচ্ছে কম আর এবং ধীর গতিসম্পন্ন। C4 উদ্ভিদের ক্ষেত্রে সেটা বেশি এবং দ্রুত। যেহেতু কার্বন ফিক্সেশনের পরিমাণ কম এবং দৃঢ় গতিসম্পন্ন, তাহলে তার উৎপাদন ক্ষমতা কি হবে? কম হবে। আর এটা যেহেতু বেশি এবং দ্রুত, যার কারণে তার উৎপাদন ক্ষমতা বেশি হবে। তারপর C3 উদ্ভিদ কিন্তু নিজেকে উচ্চ টেম্পারেচারের মধ্যে খাপ খাইয়ে রাখতে পারে না। যেহেতু আমাদের দিন দিন টেম্পারেচার বাড়ছে, সো C3 উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য উৎপাদন করা বা নিজেকে পরিবেশের সাথে খাপ খাইয়ে রাখার কিন্তু অনেক কষ্টকর হয়ে পড়ছে। সো উচ্চ টেম্পারেচারে খাপ খাওয়াতে এরা পারে না বা সক্ষম নয়, কিন্তু C4 উদ্ভিদ এরা কিন্তু সক্ষম। আর C2 কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বায়ুতে কমপক্ষে থাকতে হবে 50 ppm, অথবা রেঞ্জটা হচ্ছে 50 থেকে 100 ppm। আর C4 উদ্ভিদের জন্য কম হলেও সমস্যা নেই, সেটা হচ্ছে 0.10 বা 0.10 ppm, আর রেঞ্জটা হচ্ছে 0.10 থেকে 10 ppm পর্যন্ত। আর অক্সিজেনের যত উপস্থিতি বাড়বে তত কিন্তু কার্বন ডাই অক্সাইড মানে প্রসেসের মাধ্যমে শর্করা উৎপাদন ক্ষমতা কিন্তু তত কমতে থাকবে। তো দেখা গেছে যে অক্সিজেনের পরিমাণ যদি 1%-এর বেশি হয়ে যায়, তখন যে সালোক সংশ্লেষণ যে হারটা আছে বা সালোক সংশ্লেষণ যে প্রসেসটা আছে সেটা বাধাগ্রস্ত হয়। আর C3 উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন, যে C3 উদ্ভিদের ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ বেশি থাকলেও সমস্যা নেই, সেটা কিন্তু সে তার প্রসেস চালিয়ে যেতে পারে। আর C3 উদ্ভিদের উদাহরণ হচ্ছে যে আম, জাম, লিচু, ধান, পাট, কলা, বার্লি। এবং C4 উদ্ভিদের উদাহরণ হচ্ছে গিনি ঘাস, মুতা ঘাস, আখ বা ইক্ষু, ভুট্টা, তারপর শাপলা, হাইড্রিলা, এমারেন্থাস। এগুলা হচ্ছে আমাদের সিকিউর জন্য এবং এমসিকিউর জন্য। সো সিকিউর জন্য এবং এমসিকিউর জন্য এই দুইটা চার্ট বা এই দুইটা পার্থক্য খুবই ভালোভাবে শিখতে হবে। আর একটা বিষয় মনে রাখবে যে আমরা যে এই প্রসেসটার মাধ্যমে লিখলাম যে ফার্স্টে হচ্ছে আমরা বিষয় দিব এবং তারপর C3 চক্র এবং C4 চক্র, এই যে আমি একটা ধাঁচের মাধ্যমে লিখছি সেটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা প্রসেস, যে শুধু আমরা এই জায়গার মধ্যে বিষয় লিখে ফেললাম, তার পরবর্তীতে আমাদের লেখার পরিমাণ কিন্তু কমে যাবে। না হলে লিখতে হবে যে C3 চক্র আবিষ্কার করেন বিজ্ঞানী কেলভিন এবং এটা আবিষ্কার করেন 1965 সালে। আবার C4 চক্র আবিষ্কার করেন H.Slake এবং 1966 সালে। এইভাবে কিন্তু আমাদের লেখার পরিমাণটা বেড়ে যাবে। তো এই জিনিসটা যাতে আমাদের হেসেল মানে না পোষাতে হয়, সেজন্য আমরা বিষয় লিখে আবিষ্কারের সাল বা তার টপিকগুলা লিখে দিচ্ছি যে কি কি এখানের মধ্যে লিখবো। সো এইভাবে লিখলে তোমার কিন্তু সময়ও বাঁচবে এবং লেখার ধরনটাও কিন্তু খুবই সুন্দর হবে। এ পর্যায়ে আমরা দেখব যে C3 চক্র অথবা কেলভিন চক্র অথবা অন্ধকার পর্যায়ে কিভাবে শর্করা উৎপাদন হয়। পরীক্ষায় আসবে যে C3 চক্রটা ব্যাখ্যা করো, অথবা কেলভিন চক্র ব্যাখ্যা করো, অথবা অন্ধকার পর্যায়ে শর্করা উৎপাদন কিভাবে হয় সেটা ব্যাখ্যা করো। আমাদের বোর্ড বইয়ের কোয়েশনের মধ্যে ফার্স্ট যে কোয়েশনটা আছে তার মধ্যে এই কোয়েশনটা দেওয়া আছে যে অন্ধকার পর্যায়ে কিভাবে শর্করা উৎপাদন হয়, কিন্তু এই প্রসেসটা আমাদের বইয়ের মধ্যে কিন্তু দেয়া নেই, বা আমি যে বছর এসএসসি পরীক্ষা দিই সেই বছর কিন্তু এই কোয়েশনটা আসছিল। আচ্ছা, তো এটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে শিখবো, যদিও এটা এইচএসসির একটা কনসেপ্ট, তো তবুও যেহেতু পরীক্ষায় আসে তা মানে এই জন্য আমাদেরকে এটা শিখতে হবে। তো শুরু করি। আচ্ছা, তো আমরা দেখে আসছি যে C3 চক্রের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড গ্রহিতা হচ্ছে রাইবোলুজ 1,5 বিসফসফেট। ধরো আমরা লিখলাম যে রাইবোলুজ সেট বা RUBP। কি হয়
এই যে রাইবোলুজ 1,5 বিসফসফেট, এটা কি কাকে গ্রহণ করবে? যেহেতু কার্বন ডাইঅক্সাইড গঠিত, এটা গ্রহণ করবে কার্বন ডাইঅক্সাইডকে, গ্রহণ করে তৈরি করবে অস্থায়ী কিটু অ্যাসিড। এটা কয় কার্বন বিশিষ্ট? এই যে রাইবোলুজ 1,5 বিসফসফেট, সেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, এবং এখানে একটি কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ একটা কার্বন এসে যুক্ত হয়েছে, সেজন্য এই অস্থায়ী কিটু অ্যাসিড এটা হবে 6 কার্বন বিশিষ্ট, অর্থাৎ 5 আর এই কার্বনের একটা কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বন মিলে তৈরি হলো 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটু অ্যাসিড। পরবর্তীতে এই অস্থায়ী কিটু অ্যাসিড এইটা হাইড্রোলাইসিসের মাধ্যমে অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে 3 কার্বন বিশিষ্ট 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ এটা তৈরি হয় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এটা হচ্ছে 3PGA, এবং কয় কার্বন বিশিষ্ট? 2 অণু 3 কার্বন বিশিষ্ট। আচ্ছা, তারপরে এই যে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইটা কনভার্ট হয় একটা ফসফেট যুক্ত হওয়ার মাধ্যমে, সেটা হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এই ফসফেটটা কিভাবে আসে? এই ফসফেটটা আসে এটিপি ভাঙার মাধ্যমে, অর্থাৎ এটিপি ভেঙে এডিপি তে কনভার্ট হয়। তখন এই এটিপি ভাঙার মাধ্যমে তৈরি হয় মূলত এডিপি প্লাস অজৈব ফসফেট, আর এই ফসফেটটা পরবর্তীতে এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরিতে সহায়তা করে। এটাও কয় কার্বন বিশিষ্ট? এটা হচ্ছে 3 কার্বন এবং 2 অণু, অর্থাৎ যাতে করে এই 6 কার্বনটা ব্যালেন্স থাকে। তারপরে এই যে 3 কার্বন বিশিষ্ট 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইটা কনভার্ট দুইটা জিনিস তৈরি করে। একটা হচ্ছে যে প্রথমে তৈরি হয় গ্লিসারালডিহাইড 3 ফসফেট, যেটা সাথে সাথে তার আইসোমার তৈরি করে ফেলে, এবং সেটা হচ্ছে যে ডাইহাইড্রক্সি অ্যাসিটুন ফসফেট। তাহলে গ্লিসারালডিহাইড 3 ফসফেটের আইসোমার হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটুন ফসফেট, এটা হচ্ছে তার আইসোমার। এবং এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট, এটাও হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটুন ফসফেট এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, অর্থাৎ 3 আর 3 6 কার্বন বিশিষ্ট, যেটা আগেটার মতো ব্যালেন্স আছে। আচ্ছা, এখন এই যে গ্লিসারালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটুন ফসফেট একদিকে বিক্রিয়া করে অনেক জটিল প্রসেসের মাধ্যমে তৈরি করতে থাকে শর্করা, এবং অন্যদিকে এই দুইটাই আবার বিক্রিয়া করে তৈরি করে জাইলুলুজ 5 ফসফেট, জাইলুলুজ 5 ফসফেট। পরবর্তীতে এই জাইলুলুজ 5 ফসফেটটা বিক্রিয়া করে তৈরি করে রাইবোলুজ 5 ফসফেট, এবং এই 5 ফসফেটের সাথে পরবর্তীতে একটা অজৈব ফসফেট যুক্ত হয়। তখন তাহলে অজৈব ফসফেট কিভাবে আসবে? এটিপি ভাঙার মাধ্যমে। তাহলে এটিপি ভেঙে এডিপি তৈরি হবে, এবং একটা ফসফেট যুক্ত হওয়ার মাধ্যমে তৈরি করবে রাইবোলুজ 1,5 বিস ফসফেট, অর্থাৎ এখানে আছে 5 কার্বনের মধ্যে একটা ফসফেট যুক্ত আছে, আর আরেকটা ফসফেট যুক্ত হবে 1 কার্বন, তখন তৈরি হবে রাইবোলুজ 1,5 বিস ফসফেট। এই প্রক্রিয়ায় একদিকে শর্করা উৎপাদন হতে থাকে এবং অন্যদিকে রাইবোলুজ 1,5 বিস ফসফেট উৎপন্ন হতে থাকে, যা পরবর্তীতে আবার এই কেলভিন চক্র বা C3 চক্রের মধ্যে ইউজ হয়। সো এইটা হচ্ছে C3 চক্র বা কেলভিন চক্রের এর প্রসেসটা। আচ্ছা, এখানে আরেকটা এমসিকিউ মনে রাখতে পারো যে এই 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে গ্লিসারালডিহাইড 3 ফসফেট তৈরি হওয়ার ক্ষেত্রে এখানে কি হয় যে এখানে NADPH প্লাস H প্লাস থেকে তৈরি হয় NADP,
এই জিনিসটা তৈরি হয়। সো এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? কারণ পরীক্ষায় আসলে এটা কিভাবে হয় সেটা কিন্তু স্টুডেন্টরা বুঝে না, জাস্ট মুখস্থ করে ফেলে। সো তার মুখস্থ করতে কষ্ট হয়। আর কোনো কারণে যদি একটা ওয়ার্ড বা একটা শব্দ মিসিং হয়ে যায়, তখন কিন্তু সে আর পরবর্তী প্রসেসটা লিখতে পারে না। তুমি যদি এই প্রসেসটা বুঝো এবং ২-১ বার প্র্যাকটিস করো, তাহলে তোমার মুখস্থ করতে হবে না। তুমি তোমার মতো লিখতে পারবে। যে তুমি বলবে যে রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কনভার্ট হয় বা রূপান্তরিত হয় অস্থায়ী কিটু অ্যাসিড। তারপর অস্থায়ী কিটু অ্যাসিড হাইড্রোজেন পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। পরবর্তীতে এটা তৈরি করে গ্লিসারালডিহাইড 3-ফসফেট, যেটা আবার তার আইসোমারও তৈরি করতে পারে, সেটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট। তো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট হচ্ছে যে তোমার এই দুইটা মিলে একদিকে তৈরি করবে শর্করা এবং অন্যদিকে তৈরি করবে জাইলুলোজ 5-ফসফেট, এবং এই জাইলুলোজ 5-ফসফেট হচ্ছে তার পরবর্তীতে কনভার্ট হয় রাইবোলোজ 5-ফসফেট, এবং এই রাইবোলোজ 5-ফসফেটটা তৈরি হয় পরবর্তীতে রাইবোলোজ 1,5-বিসফসফেট। বিস মানে 2, অথবা তুমি লিখতে পারবে রাইবোলোজ 1,5-ডাইফসফেট। বিস মানে হচ্ছে ডাই, ডাই মানে 2। আচ্ছা, তো এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা 2-1 বার খাতার মধ্যে লিখতে পারো, আর এটা পরীক্ষা আসলে তোমরা দিতে পারবে।